স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। অবশেষে ব্যাংককেই হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে এই বৈঠকের বিষয়ে চূড়ান্ত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ভারতের সম্পর্কের নতুন এক যাত্রা শুরু হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে এই সম্মেলনে ব্যবসা বাণিজ্য, কৃষি ও জলবায়ু সহ 7টি বিষয়ে গুরুত্ব দেবার কথা রয়েছে বাংলাদেশের। বুধবার থেকে ব্যাংককে শুরু হয়েছে 4 দিনের বিমস্টেক সম্মেলন, যাতে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে কৃষি, ব্যবসা বাণিজ্য ও জলবায়ু সহ নানা বিষয়। সম্মেলন নিয়ে এরই মধ্যে ব্যাংককে সচিব পর্যায়ের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা ও প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক, বিশেষ করে আপনার সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি, বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে, আমরা আশাবাদী যে বিমস্টেকের মধ্যে একটা গতিমত্তা আসবে। এছাড়া সম্মেলনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যে বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যে নতুন সম্পর্কের পথ চলা শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রতিবেশী সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। এবারের সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও। আগামী বিমস্টেক সম্মেলনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের শেষ দিন শুক্রবার এই দায়িত্ব বুঝে নেবেন তিনি। আর রাজধানীর ঢাকাতেই অনুষ্ঠিত হচ্ছে আগামী বিমস্টেক সম্মেলন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা দানা বাঁধবে বলে মনে করেন দলটির নেতারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে, ইসলামিক কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এ নিয়ে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও একপক্ষীয় বলে উল্লেখ করে বিবৃতি দেয়া হয়েছে। বুধবার সকালে বিএনপির নয়াপল্টনে এ নিয়ে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। তারা তো বসে নেই, তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবে বিভ্রান্ত রটানোর জন্য। বিভিন্নভাবে তারা সেই টাকাগুলো ব্যবহার করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে টার্নিশ করার জন্য। আঙ্গুল দিয়ে দেখান তো দেখি যে বাংলাদেশে কে, কোথায়, কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে। আর দলটির মহাসচিব ঠাকুরগাঁয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন, যেখানে তিনি বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনেন। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্যাটার্ড লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি যে এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সংস্কার প্রয়োজন বলেও জানান বিএনপির মহাসচিব। তবে তা দীর্ঘমেয়াদী হলে বিশেষ মহল তার সুযোগ নেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে কি বলা হয়েছে তা নিয়ে ভাবছে না সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে তথ্য উপদেষ্টা বলেছেন, দেশে কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশকে সংকটাপন্ন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে ধর্মীয় উগ্রপন্থার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বলে দাবি করা হয়েছে। এমন তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। বুধবার সকালে রাজধানীর বাড্ডা থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5ই আগস্টের পর দেশে কোনো জঙ্গিকাণ্ড ঘটেনি।
আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটার আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় শহীদ মাসুদ মিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তথ্য উপদেষ্টা বলেন, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সরকার হার্ডলাইনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দিল্লিতে বসে যে যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিবাদীর বিরুদ্ধে বাংলাদেশের মাটিতেই হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান অ্যাটর্নি জেনারেল। দিল্লি কলকাতাতে বসে এক এক সময় এক এক রকম নসিহত করছেন। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবই। এবার লম্বা ছুটি হওয়ায় এখনও বেশিরভাগ মানুষ পরিবারের সাথে ঈদ উদযাপনে গ্রামেই অবস্থান করছেন। ফলে ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা কম। এমন চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। তবে এই দিনও অনেককেই ঢাকা ছাড়তে দেখা গেছে। কমলাপুর রেল স্টেশন বুধবার ভোর থেকেই কমিউটার ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইন। ঠিক সময়ে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সিলেটগামী জয়ন্তীকে আন্তনগর ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব করে ছেড়ে গেছে। এতে বিপাকে পড়তে হয় যাত্রীদের। 7টার দিকে আসছি, সিরিয়ালে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত টিকিট পাই নাই। তার মানে এটা অবশ্যই কোনো গাফিলতি আছে। কালকে এসে আমরা টিকিট পাইনি, ফেরত গেছি ছোট বাচ্চা নিয়ে। আজকে আবার মনে করেন 8টা বাজে এসে দাঁড়ায় রয়েছি, টিকিট পাই না ভাই সম্ভব। তাদের কিছু লোক আছে, তারা ওই লোক ঠিক করে রাখে, যখন ট্রেন ছাড়ে তাদেরকে টিকিট দিয়ে দেয়, তারা এক্সট্রাভাবে টিকিট বিক্রি করে ফেলে। ঈদের দুদিন পর আজও অনেকেই রাজধানী ছাড়ছে। আগে পিছে কখনো যাওয়া হয়নি, এটার যে একটা মুহূর্ত সেটা উপভোগ করার জন্য আমি আর কি ট্রেনে করে যাচ্ছি। ক্রাউডেড থাকে, সেই জন্য হলো ঈদের পরে যাচ্ছি। আমার সাথে আমার ছোট বোন তাদের বাচ্চা যাচ্ছে, তো আমি আমার বাবা মার সাথে দেখা করার জন্যই বাড়িতে যাচ্ছি মূলত। আর এখন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে ঢাকায় হচ্ছে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঈদ কাটালাম, আর বাড়িতে যাচ্ছি বাবা মাকে নিয়ে ঈদ কাটানোর জন্য। সেই জন্যই, কারণ অন্যান্য সময় গেলে যানজটের জন্য অনেক টাইম লস হয়ে যায়, যেহেতু জ্যাম থাকে। আর এখন যেহেতু ফ্রি, তো আমরা আমাদের সময় মতো সময়টাকে ধরে গুনে বের হতে পারছি। আবার দেখা গেছে উল্টো চিত্র, অনেকেই ফিরে আসছেন কর্মস্থলে। ভালো লাগছে খুব, দেশের বাড়িতে যাই ঈদ করা ভালো লাগছে। এবং আবার ঢাকাতে আবার কর্মজীবন আবার ফিরে আসতে হবে। স্টাডি পারপাস বা সব কিছু মিলিয়ে খুব হ্যাসেলে থাকি। সো ঈদের পর যখন সবার সাথে দেখা হয় তখন আসলে খুব ভালো হয়। কোনো সমস্যা মনে হয়নি, নির্বিঘ্নে আসলাম। আগামী কয়েকদিন ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে বলেও জানায় পরিবহন সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহ থেকে যাত্রীর চাপ বাড়বে। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী তাহসিনা জেসি এবং আমাদের সাথে যুক্ত হবেন রিফাত তাসনুভা। প্রথমেই যুক্ত হতে চাই 300 ফিট এলাকায়, পূর্বাচলের 300 ফিট এলাকায় রয়েছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, সেখানকার আশা যে দর্শনার্থীরা আছেন তারা কি বলছেন, কেমন উপভোগ করছেন এবং সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি জানাবেন। স্বর্ণা, আপনি জানেন যে ঢাকায় কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে, চিড়িয়াখানা রয়েছে, ঢাকায় শিশু পার্ক রয়েছে, যে জায়গাগুলোতে আসলে ছোট ছোট কোমলমতি শিশুদের আকর্ষণটা থাকে বেশি। বন্ধের দিনগুলোতে বাবা মা তাদেরকে সে সমস্ত জায়গায় নিয়ে যান। কিন্তু একটি উঠতি বয়সী যারা রয়েছেন, এমনকি অনেকে আছেন যারা পরিবার পরিজন নিয়েও আসেন, তাদের জন্য একটু নিরিবিলি খোলা হাওয়া যে জিনিসটা আমরা বলে থাকি বা
সবসময় চেয়ে থাকি, কিংবা ঢাকার ভেতরে আসলে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যদি বলি যে মিস করে থাকি, তাহলে সেই জিনিসটা আমরা পেয়ে থাকি ঢাকার অদূরেই পূর্বাচলে 300 ফিটের যে রাস্তাটি রয়েছে, সেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসেছেন বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ সূর্য ডোবার পথে এই সময়টা প্রচুর লোকজন এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন, ছোট ছোট শিশু নিয়ে এসেছেন, নিজেদের প্রিয় মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছেন। এবং একই সাথে আমরা দেখেছি এখানে বেশ কিছু ডিএসএলআর ক্যামেরা নিয়েও অনেকে এসেছেন, অনেকে টাকা দিয়েও কিন্তু এখানে ছবি তুলছেন। এখানে খুব সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা একটি পরিবারকে দেখতে পাচ্ছি, আপনি আপনার পরিবারকে নিয়ে এসেছেন এখানে, দেখতে পাচ্ছি কেমন লাগছে এই জায়গাটা, কেমন উপভোগ করছেন? ভালো উপভোগ করতেছি, ভালো লাগতেছে। ছেলে সবাই পরিবার নিয়ে আইছি, আমার ছেলে অনেক খুশি। আসলে যেমনটি বলছিলাম, কেবলমাত্র যে উঠতি বয়সী ছেলেমেয়েরা এখানে এসে আনন্দ করছেন, ফুর্তি করছেন তা কিন্তু নয়, ছোট ছোট শিশু যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসে বেশ উপভোগ করছেন। বিশেষ করে এই যে সড়কের পাশে ওপরে যে ব্রিজটি রয়েছে, এখান থেকে নিচের গাড়িগুলো আসা যাওয়া করছে, এটা আসলে খুবই সুন্দর একটি দৃশ্য। এবং এই দৃশ্য দেখার জন্য সবচেয়ে বেশি কিন্তু সন্ধ্যার সময়টা এই জায়গাটা বেশ উপভোগ্য হয়ে ওঠে। এছাড়া এই জায়গার আশপাশে বেশ কিছু পার্ক রয়েছে, যে পার্কগুলোতে সাধারণ মানুষ ঘুরতে যায় তাদের শিশুদেরকে নিয়ে। সেখানে নাগরদোলার ব্যবস্থা রয়েছে, সেখানে আরও বেশ কিছু ব্যবস্থা রয়েছে তাদের জন্য। তারা সেখানে চরকি রয়েছে, গ্রামীণ পরিবেশ রয়েছে, সেই পরিবেশগুলো কিন্তু তারা খুব উপভোগ করেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, এখানে আরও এমন কিছু জায়গা রয়েছে যেখানে লেক রয়েছে এবং আশপাশে নৌকা ভ্রমণেরও কিন্তু বিশেষ সুবিধা রয়েছে। তো ঈদের এই ছুটিটাতে এই জিনিসগুলো কিন্তু মানুষ খুব উপভোগ করছে। তো স্বর্ণাই কিন্তু ছিল আমার কাছে থাকা 300 ফিট থেকে সবশেষ খবরাখবর। এই পর্যায়ে যুক্ত হতে চাই শিশু মেলায় রয়েছেন, শ্যামলী শিশু মেলায় রয়েছেন আমাদের সহকর্মী তাহসিনা জেসির সাথে। জেসি, বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন? শিশুরা যারা এসেছেন তারাও বাকি বলছেন। স্বর্ণা, ঈদের আনন্দের একটা বড় অংশ জুড়েই কিন্তু শিশুরা থাকে এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি সেই ঈদের আনন্দটি উপভোগ করে থাকে। এবং আপনারা জানেন যে শিশুদের কিন্তু নানান আবদার থাকে তাদের বাবা মার কাছে ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবার। আমি এই মুহূর্তে রয়েছি শ্যামলী শিশু মেলায় এবং এখানে একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বয়সী শিশুরা তাদের বাবা মার হাত ধরে এখানে এসেছেন এবং আমরা গতকালের মতোই প্রচণ্ড ভিড় দেখছি। বিকাল 3টা থেকে এখানে প্রচুর দর্শনার্থীরা প্রবেশ করেছেন এবং শিশুরা এসেছেন বাবা মার সাথে। তারা বিভিন্ন রাইডে চড়ছেন এবং তাদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, যে আনন্দ, সেটি আসলে বলে বোঝাবার মতো নয়। তবে একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে আসলে যেহেতু প্রচণ্ড গরম এবং প্রচুর দর্শনার্থী, কাজেই এক একটি রাইডে চড়তে শিশুদেরকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং দীর্ঘ সময় অপেক্ষার পর তারা সেই রাইডটিতে চড়তে পারছে। কিন্তু তারপরও তাদের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেটি আসলে এই কষ্টের কাছে কিছুই নয়। আমরা কয়েকজন অভিভাবকের সাথে একটু এখন কথা বলতে চাই যারা আজকে শিশু মেলায় তাদের শিশুদের নিয়ে এসেছেন। একটু কথা বলি, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ময়মনসিংহ থেকে এসেছি এই ঈদের আনন্দকে সবার সাথে ভাগ করার জন্য এবং ছেলের আবদার রাখার জন্য আমরা ময়মনসিংহ থেকে এখানে উপস্থিত হয়েছি। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আসলে রাজধানীতে বিনোদন কেন্দ্র কমে যাচ্ছে নাকি? জি, আমাদের আগে অনেক খেলার মাঠ ছিল, ছোট বাচ্চারা খেলাধুলা করতো, তাই এখন খেলাধুলা করতে পারে না। এই জন্য আমরা সবাই বিনোদন কেন্দ্রে আসছি বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। তারা যেমনটি বলছিলেন, আসলে শহরে এলাকায় খেলার মাঠ কমে যাচ্ছে, ফলে শিশুদের যে নির্মল আনন্দ, সেই নির্মল আনন্দ তারা দিতে পারছেন না এবং সে কারণে কিন্তু যখন ঈদের ছুটি পড়ছে বা অন্য কোনো বড় লম্বা ছুটি পড়ছে, তখন কিন্তু তারা এই যে শিশু পার্ক বা চিড়িয়াখানা, বিভিন্ন বিনোদন কেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় জমাচ্ছেন। স্বর্ণা, আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজ রাত 9টা পর্যন্ত শিশু মেলা খোলা থাকবে এবং কর্তৃপক্ষ বলছেন যে ঈদের ছুটির প্রত্যেকটি দিনই তারা শিশু মেলা খোলা রাখবেন। স্বর্ণা, সহকর্মী তাহসিনা জেসি এবং রিফাত তাসনুভা যুক্ত ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন ঈদের বিনোদন কেন্দ্রগুলোর অবস্থান নিয়ে। এদিকে ঈদের ছুটিতে সিলেটের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটের রিসোর্টগুলো স্বাভাবিক সময়ের থেকে এখন অনেকটাই ব্যস্ত, আপনি পর্যটন স্পটগুলোতেও কেমন ভিড় দেখতে পাচ্ছেন? ঠিক যেমনটি বলছিলেন স্বর্ণা, আসলে এই ঈদের ছুটিকে কেন্দ্র করে কিন্তু সিলেটে
পর্যটকদের ঢল নেমেছে বরাবরের মতোই, তবে এবার পর্যটকদের উপস্থিতি কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এর আগে ধারণা করা হয়েছিল সিলেটে 8 লাখেরও বেশি পর্যটক সমাগম ঘটবে। এর কারণটি হচ্ছে চায়ের রাজধানী সিলেট। আমি একটি চা বাগানে রয়েছি এবং এই সিলেটের চায়ের বাগানে সবুজের চাদর বিছানো এবং সেই সবুজের আসলে একটা অনুভূতি নিতে লোকজন এখানে চা বাগানগুলোতে ছুটে আসেন। আরও বিশেষ আকর্ষণের বিষয় হচ্ছে এখানে সাদা পাথর, অর্থাৎ জল এবং ভারত থেকে নেমে আসা পানি এবং পাথরের যে মিতালি, সেই মিতালি দেখতে কিন্তু এখানে মানুষজন ছুটে আসেন। রয়েছে জাফলং সহ অত্যন্ত জনপ্রিয় বেশ কিছু স্পট, সেখানে কিন্তু আসলে তিল ধারণের ঠাঁই নেই বললেই চলবে। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখছেন প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে এবং যারা আসছে দূর দূরান্ত থেকে একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। আপনারা আসলে এই চা বাগানে এসে কি ফিল নিচ্ছেন বা কেমন লাগছে ঈদের ছুটিতে? ঈদের ছুটিতে বরাবরই আমার ঘোরার পছন্দের তালিকা হচ্ছে চা, এবং সিলেটকে অনেক ভালোবাসি। সিলেটে বারবারই আসি, যতবারই ফ্যামিলি নিয়ে সিলেটে আসি। এই ঈদের খুশিতে এবার লোক সমাগম অনেক হয়েছে, মনে হচ্ছে যে এবার ঈদটা পরিপূর্ণ হয়েছে আর কি। আপনার কেমন লাগছে এই সবুজের চাদরে আসলে ঘোরাফেরা করতে? সবুজের চাদরে ঘোরাফেরা করতে আসলে অনেক ভালো লাগছে। তাছাড়া আজকে হচ্ছে একটু মেঘলাচ্ছন্ন আকাশ, সেই জন্য অনুভবটা অন্যরকমই, ভিন্ন রকম অনুভূতি এনে দিচ্ছে। আর সবকিছু মিলিয়ে পর্যটকরা যেরকম আনন্দ উপভোগ করছেন, এর পাশাপাশি আমরা যে বিষয়টি খোঁজ নিচ্ছি বিভিন্ন স্পটে, তাদের যে নিরাপত্তা রক্ষা এবং কোনো ধরনের অঘটন যাতে না ঘটে, সেজন্য কিন্তু টুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ কাজ করছে এবং পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হোটেল, মোটেল, রিসোর্ট এবং সিলেটে আসা থেকে শুরু করে সিলেট থেকে বাড়ি ফেরা পর্যন্ত পর্যটকদের যে ধরনের নিরাপত্তা দরকার, স্বস্তি দরকার, সেটুকু দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। তো এই ছিল সিলেটের ঈদের ছুটিতে পর্যটকদের আনাগোনার পরিস্থিতি। সহকর্মী প্রত্যুষ তালুকদার যুক্ত ছিলেন আমাদের সাথে সিলেট থেকে। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো এখন অর্থনীতির গলার কাটা। সরকার পতনের পর অনিয়ম, জালিয়াতির তথ্য প্রকাশে এলে তাসের ঘরের মতো ধস নামে ব্যাংকগুলোতে। কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ পুনর্গঠন আর টাকা ছাপিয়ে নগদ সহায়তা দিয়েও বাঁচাতে পারছে না ব্যাংকগুলোকে। চেষ্টা চলছে লুটেরাদের চিহ্নিত করে সম্পদ উদ্ধারের। ব্যাংকাররা বলছেন, ডুবতে বসা এসব ব্যাংক সবল হতে সময় লাগবে কমপক্ষে 3 থেকে 5 বছর। আওয়ামী লীগ সরকারের দেয়া রাজনৈতিক বিবেচনার ব্যাংকগুলো থেকে লাভবান হয়েছে কেবল তৎকালীন ক্ষমতাসীনরা। চড়া সুদে আমানত সংগ্রহের নামে সাধারণ মানুষের অর্থ নজিরবিহীন লোপাট করে হাতে গোনা কয়েকজন ব্যক্তি, যে কারণে এখন তীব্র তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো। এর আগে 2013 সালে রাজনৈতিক বিবেচনায় 9টি ব্যাংক অনুমোদন দেয় শেখ হাসিনা সরকার। যেসব ব্যাংকে খেলাপি ঋণ ছাড়িয়েছে 86 থেকে 88% পর্যন্ত। এতে করে নগদ টাকার সংকটে আটকে গেছে সাধারণ মানুষের কষ্টের সঞ্চয়। এরই মধ্যে দুর্দশাগ্রস্ত 14টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার মধ্যে 6টি বিগত সরকারের রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া। ছোট ছোট ব্যাংকগুলো এগুলো কিছু শেষ হয়ে যেত এবং এরা আমানতকারীদের পয়সা ফেরত দিতে পারতো না, কিন্তু এটা সংক্রামক ব্যাধির মতো তখন ছড়িয়ে পড়তো। এটার একটা রোড ম্যাপ আছে বাংলাদেশ ব্যাংকের। এই রোড ম্যাপ অনুযায়ী ব্যাংকিং খাত কি করে আস্তে আস্তে এর নিজের পায়ে দাঁড়াতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, কয়েকটি ব্যাংকে ফরেনসিক অডিট চলছে, যা থেকে বোঝা যাবে লুটপাটের আসল চিত্র। তারপরই এসব ব্যাংক নিয়ে নেওয়া যাবে সিদ্ধান্ত। তবে পরিণতি যাই হোক, অগ্রাধিকার পাবে গ্রাহক স্বার্থ। এস আলম গ্রুপ বা তার পরিবারের এত কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাদের শেয়ার জব্দ করা হচ্ছে, এগুলি কিন্তু সব সংস্কার কার্যক্রমের পার্ট। তবে টোটাল ফরেনসিক অডিট শেষ করার পর প্রকৃতি চিত্র পাওয়ার পরেই আমরা আমাদের কোর্স অফ অ্যাকশনটা কিরকম হবে সেটা ঠিক করব। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকগুলোতে সুশাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটাকে ব্রেক ইভেনে পর্যায়ে পৌঁছানো, প্রফিটের মুখ দেখানো। আমরা গভর্নেন্সের জন্য যত কিছু করা সম্ভব সেটা পরিপালন করার চেষ্টা করছি। যদি বাংলাদেশ ব্যাংকের এই সহায়তা, গাইডলাইন এবং কঠিন বিষয়গুলো থাকে, তাহলে এই বছরের পরে ব্যাংকগুলো কিন্তু একটা নিজের পায়ের উপর দাঁড়াতে পারবে। ব্যাংকাররা বলছেন, আইন করে মুষ্টিমেয় মানুষকে ব্যাংক লুটের সুযোগ করে দেওয়ার নজির বিশ্বের আর কোথাও নেই। অভিযোগ আছে, পতিত সরকারের নির্দেশে লুটেরাদের হাতে জনগণের আমানতের টাকা তুলে দেয়া ও পাচারে সহযোগিতা করেছে সে সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।
ঈদের ছুটিতে অন্যান্যদের মতো পরিবারের সাথে ঈদ উদযাপনে বাড়িতে আসতেন ঢাকায় কর্মরত রাজবাড়ীর আব্দুল গনি। গত ঈদুল আজহায় বাড়িতে না আসতে পারলেও কথা দিয়েছিলেন ঈদুল ফিতরে নতুন ঘরে সবাইকে নিয়ে ঈদ করবেন। কিন্তু 19শে জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে কর্মস্থলে যাওয়ার পথে নিহত হন তিনি। পরে তাই এবার ম্লান পরিবারের ঈদ আনন্দ। গত ঈদুল ফিতরের ছবিগুলো এখন শুধুই স্মৃতি। এসব ছবির দিকে তাকাতেই চোখ ছলছল হয়ে ওঠে জুলাই আন্দোলনে ঢাকায় নিহত আব্দুল গনির স্ত্রীর। গত ঈদে পরিবারের জন্য জামা, জুতা ও স্ত্রীর জন্য শাড়ি পাঠিয়েছিলেন গনি। আলমারিতে সেগুলো যত্ন করে রেখে দিয়েছেন গনির স্ত্রী। কিন্তু এবারের ঈদ বিষণ্ণতায় ভরা। গেল বছরের 19শে জুলাই কর্মস্থলে যাওয়ার সময় ঢাকার শাহজাদপুরের বাঁশহাটা এলাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যান গনি। স্বামীকে হারিয়ে এক ছেলে ও মেয়েকে নিয়ে অসহায় পরিবার। 19 তারিখে তো মারা গেছে, 14 তারিখেও বাড়ি আসতে চাইছিল, যে বাড়ি আসবো, গাড়ি চলতেছে না, ব্যাংক বন্ধ, বেতন পানি টাকা পয়সা নাই, টুকটাক করে কোনো রকম আল্লাহ চালাইতেছে, তাই চলতেছি। এবার ঈদে গনির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। গনিরা যেভাবে যে মৃত্যুবরণ না করে সেটাই আমাদের কাছে কিন্তু আমাদের এখন মূল প্রতিজ্ঞা। দেশনায়ক তারেক রহমান সাহেব তাদের জন্য সাপোর্ট পাঠিয়েছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে করেছি। অসহায় এই পরিবারকে সরকারি সহায়তার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। জেলার 16টি সংসদীয় আসনের সবকটিতেই প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা। শুনছেন মানুষের দুঃখ দুর্দশার কথা। পুরো রমজান জুড়েই নানা মানবিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেছেন নেতাকর্মীরা। গত 15 বছর জেল জুলুম, হামলা মামলা সহ নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে কোণঠাসা ছিল জামায়াতে ইসলামী। মাঠে সক্রিয় না থাকলেও গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে গেছেন নেতাকর্মীরা। 5ই আগস্ট পট পরিবর্তনের পর প্রকাশ্যে সভা সমাবেশ করছে দলটি। এর মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও সারছে চট্টগ্রামের জামায়াত। সরকারের পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়া না হলেও বন্দরনগরের 16টি আসনের সবগুলোতেই প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। পুরো রমজান জুড়েই ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ সহ জনগণের কাছে পৌঁছাতে কাজ করেছেন নেতারা। সেন্টার যেভাবে নির্দেশনা দিয়েছে সেই হিসেবে এই দায়িত্বটা আবার রুট লেভেলে গিয়ে সাধারণ মাস পিপলের কাছে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হচ্ছে এবং মাস পিপলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। প্রার্থীরা নির্বাচনী এলাকাকে টার্গেট করে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি এলাকাবাসীর নানা সংকট সমাধানের চেষ্টা করছেন। তৃণমূল পর্যায়ে মানুষদের দোরগোড়ায় আমাদের বিভিন্ন সেবা, চিকিৎসা সেবা, মানুষদের যেখানে নলকূপ নাই সেখানে পানীয়ের ব্যবস্থা করা, আশ্রয়নের ব্যবস্থা করা, এই কাজগুলো আমরা নিয়মিতভাবে করে যাচ্ছি। সামনে কে আসে সেটা তো আমরা আসলে ওইভাবে চিন্তা করতেছি না। যে আসুক আমরা আমাদের কর্মসূচি নিয়ে আগাবো। মানুষ যদি আমাদের পছন্দ করে আমরা আগে আসবো ইনশাল্লাহ, এবং আমরা খুব আশাবাদী। কেন্দ্রের নির্দেশে নির্বাচনী মাঠ প্রস্তুত করার কাজ চলছে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। নির্বাচনটা হবে যে আমাদের কেন্দ্রীয় জামাতের সিদ্ধান্ত অনুসারে সব মিলায়া সব জায়গায় আমাদের নির্বাচনী কাজ আমরা যথাযথ ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। ভিন্ন আদর্শের রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো ধরনের সংঘাত বা বৈরিতা তৈরি না করে মাঠের জনপ্রিয়তা বাড়াতে জোর দিচ্ছে জামায়াতে ইসলামী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চৈত্রের খরতাপে পুড়ছে দেশ, তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। তবে শুক্র ও শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে এ সপ্তাহের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। এছাড়াও দেশের অন্যান্য এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কিন্তু রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে আগামী 3 দিনে দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বর্তমানে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, সৈয়দপুর, চুয়াডাঙ্গা জেলার
উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন। 48 ঘন্টাতেও সংস্কার সম্ভব হয়নি জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। এরই মধ্যে প্লাবিত হয়ে পানিবন্দী 10টি গ্রামের 20,000-এরও বেশি মানুষ। ভেসে গেছে 4 শতাধিক মৎস্য ঘের, তলিয়ে গেছে 500 শতাধিক বিঘার বোরো ধান। বাড়িঘর ছেড়ে 3 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে অন্যত্র। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টার মধ্যে লোকালয়ে পানি প্রবেশ আটকানো যাবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণাধীন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।